আজ আমি তোমাদের আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে গল্পটির বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি গল্পটি সম্পর্কে দু চার কথা বলবো। জ্ঞানচক্ষু এই গল্পটি আশাপূর্ণা দেবীর ছোট গল্প সংকলন কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। অবশ্যই কোনো কবিতা হোক, কোনো গল্প হোক বা প্রবন্ধ হোক, সেটা পড়ার আগে তার উৎসটা আমাদের একটু জেনে নেওয়া ভালো। কারণ আমরা যে উত্তরগুলো লিখব তাতে কিন্তু বড় প্রশ্নের উত্তর লেখার সময় উৎসগুলো লিখে দিলে আমাদের প্রশ্নের উত্তরের মানটা একটু ভালো হয়। ওর জন্য আমরা প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা বা প্রবন্ধ হোক বা নাটক হোক, তার মূল উৎসটা জেনে নেব। আর একটু জানবো এই যে গল্প জ্ঞানচক্ষু, এই জ্ঞানচক্ষু শব্দটির অর্থ কী? জ্ঞানচক্ষু শব্দটির অর্থ হচ্ছে কোনো বিষয় সম্পর্কে আমাদের একটা সম্মুখ বা স্পষ্ট বা পরিষ্কার একটা ধারণা জন্মানো। যখন কোনো বিষয় সম্পর্কে আমাদের কোনো ধারণা স্পষ্ট হয়, তখন আমরা বলতে পারি ওই বিষয়টা সম্পর্কে আমাদের জ্ঞানচক্ষু খুলেছে বা আমাদের ধারণাটা স্পষ্ট হয়েছে। আর আমরা জানবো এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে তপন নামক একটা তোমাদের বয়সী ছেলে। গল্প পরম্পরায় আমরা জানবো যে তার বিভিন্ন বিষয় সম্পর্কে কিভাবে প্রকৃত জ্ঞানের উন্মেষ হচ্ছে বা ধারণা তৈরি হচ্ছে। দেখো, এখন আমি গল্পটা লাইন ধরে ধরে তোমাদের পড়ে শোনাবো এবং প্রত্যেকটা লাইন আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কোন লাইন থেকে প্রশ্ন আসবে, কেমন প্রশ্ন হতে পারে, সেগুলো সম্পর্কেও আমি বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরব। তো দেখো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। অর্থাৎ এমন একটা কথা সে শুনেছে যে কথাটা শুনে তার চোখটা মার্বেল হয়ে গেছে। এখানে মার্বেল শব্দের অর্থ হচ্ছে, আমরা বলতে পারি কাচের গুলি। যেমন কাচের গুলি চকচক করে, তো এমন একটা কথা তপন শুনেছে যে কথাটা শুনে তপনের চোখটাও যেন ওই গুলির মতোই চকচক করে উঠল। কি কথাটা? নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে। দেদার ঘটাপটা, ঘটাপটা শব্দের অর্থ হচ্ছে ধুমধাম করে। সেই তিনি নাকি বই লেখেন, সেসব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেসোর। অর্থাৎ এই যে বিষয়টা, অর্থাৎ তার এই নতুন মেসো হচ্ছেন একজন লেখক, তিনি বই লেখেন, তার বই অনেক ছাপাও হয়েছে। এবং তার মানে নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। অর্থাৎ এই ঘটনাটা শুনেই তপনের চোখটা কিন্তু মার্বেল হয়ে গেছে। অর্থাৎ তার এই নতুন মেসো যে একজন লেখক, সত্যিকারের লেখক, এটা শুনে কিন্তু তার চোখটা মার্বেল হয়ে গেছে। তারপরে দেখো, জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। জলজ্যান্ত শব্দের অর্থ হচ্ছে জীবন্ত, একদম সশরীরে বিদ্যমান। যে একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন, অর্থাৎ লেখককে তিনি এত কাছ থেকে দেখেননি। দেখা যায় তাই জানতো না, অর্থাৎ এই ধারণাটাই তার ছিল না যে লেখককে দেখা যায়। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। অর্থাৎ এই ধারণাটা সম্পর্কে তার একটা সন্দেহ ছিল যে লেখকরা সাধারণ মানুষ নয়। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। অর্থাৎ দেখো, এখানে শব্দটা রয়েছে জ্ঞানচক্ষু। অর্থাৎ এই নতুন মেসোকে দেখে তার লেখক সম্পর্কে একটা ধারণা কিছুটা হলেও স্পষ্ট হয়েছে। আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্য রকম নেই, একেবারে নিছক মানুষ, সেই ওদের মতোই
দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন। চানের সময় চান করেন এবং ঘুমানোর সময় ঘুমোন। অর্থাৎ এখানে আশ্চর্য শব্দের অর্থ হচ্ছে অবাক হওয়া। অর্থাৎ তপন পুরো অবাক হয়ে গেছে। এতদিন ধরে তার যে ধারণা ছিল লেখক সম্পর্কে, কিন্তু এখন জলজ্যান্ত সশরীরে একজন লেখককে তার সামনে উপস্থিত হতে দেখে তার সেই সমস্ত ধারণাগুলো কিন্তু সমস্তই আজ ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে। অর্থাৎ লেখকরাও যে তার বাবা কাকার মতো বা নিছক মানুষ, সাধারণ মানুষের মতোই নিত্যদিনের নিত্য কাজকাম করে, সে বিষয়ে তার ধারণা ছিল না, কিন্তু এখন সেটা তার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। তাছাড়াও অর্থাৎ এই স্বাভাবিক কাজগুলো ছাড়াও কি করেন তিনি? ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে বেরোন সেজে গুজে। অর্থাৎ তার ছোট মামারাও যেমন করেন, কাকা, ছোট মামা, মেজ কাকু যেমন করেন, ঠিক সেই অতি সাধারণ ঘটনাগুলো তার কিন্তু সেই নতুন লেখক মিশেও করছে। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। অর্থাৎ তপন তার মামা বাড়িতে এসেছে তার এই ছোট মাসির বিয়ে উপলক্ষেই বা বিয়ের কারণেই, আর তার স্কুল ছুটি রয়েছে বলে সে কিন্তু মামার বাড়িতে রয়ে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে। অর্থাৎ মেসো হয়তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেন বা চাকরি করেন, আমরা গল্প পড়তে পড়তে জানবো, আমি এখনই সেটা বলছি না। তো তারও ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তাই অহরাহই জলজ্যান্ত একজন লেখককে দেখার সুযোগ হবেই তপনের। অহরহ মানে সব সময়, যেহেতু তপনও তার মামা বাড়ি রয়েছে, আর তপনের নতুন মেসোমশাই তিনিও তার শ্বশুর বাড়ি রয়েছেন, অর্থাৎ একই বাড়িতে রয়েছেন। আর সেই কারণেই অহরহই মানে সব সময়ই একজন লেখককে সে দেখতে পাচ্ছে, আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই মানুষ। অর্থাৎ তপনের যে ধারণা ছিল লেখক সম্পর্কে, যে লেখক হয়তো তার মতো মানুষ নয় বা সাধারণ মানুষ নয়, সে হয়তো কোনো অলীক জীব বা অন্য কোনো গ্রহ থেকে আসা মানুষ হয়তো। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? এই যে একটা লাইন, তবে তপনেরই বা লেখক হতে বাধা কি, এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই লাইন তুলে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে। অর্থাৎ তপন বলতে চাইছে যে সেও তো তার মেসোর মতো একজন সাধারণ মানুষ, বা তার মেসো তার মতো একজন সাধারণ মানুষ। তো তিনি যখন লেখক হতে পেরেছেন, তাহলে তপন কেন পারবে না? তার কোনো বাধা নেই, অর্থাৎ তার কোনো প্রতিবন্ধকতা নেই, সেও চেষ্টা করলে একজন লেখক হতেই পারে। মেসোমশাই কলেজের প্রফেসর, এই যে দেখো তিনিও কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন। অর্থাৎ তপনের যেমন গরমের ছুটি রয়েছে, ঠিক একই রকম তপনের এই ছোট মেসোমশাইয়েরও কিন্তু গরমের ছুটি চলছে, তাই সেই সুযোগে তিনি কিন্তু তার শ্বশুর বাড়িতে রয়েছেন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। দিবানিদ্রা শব্দের অর্থ হচ্ছে দিনের বেলার ঘুমকে বলা হয় দিবানিদ্রা। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। ধাবিত হওয়ার অর্থ হচ্ছে ছুটতে থাকা। তো ছোট মাসি তার সেই ছোট মেসোমশাই যে দিনের বেলায় ঘুমাচ্ছিলেন তখন তিনি তার দিকেই ছুটতে থাকে। কেন ছুটতে থাকে সেটা আমরা এরপরে জানছি। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে।
কিন্তু কে শোনে তার কথা? অর্থাৎ তপন তার মাসিকে কোনো একটা বিষয়ে আপত্তি জানাচ্ছিল, মানে মানা করছিলেন, কিন্তু তার মাসি তার কথা শোনেনি। ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলে গেছে। ওই যে, অর্থাৎ তপনের মাসি যে জিনিসটা নিয়ে তার ঘুমিয়ে থাকা মেশোর দিকে ছুটে গেছিলেন, সেটা হচ্ছে একটা গল্প। বলছে এত সময়ে সেই গল্পটা তার মেশোর কাছে হয়তো চলেই গেছে। হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। অর্থাৎ গল্পটা নিয়ে গিয়ে চিৎকার চেঁচামেচি করে তার মেশোর ঘুমটা তিনি ভাঙিয়ে দিয়েছেন। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। এই আর একটা লাইন, যে কেন সে পুলকিত হয়। পুলকিত শব্দের অর্থ হচ্ছে আনন্দিত। তাহলে তপন কেন মাসির এই হইচইতে আনন্দিত হয়? কারণ তপনের যে লেখাটা সেটা তার মেশোর কাছে পৌঁছে গেছে, যেটা তপন মনে মনে চাইছিলেন। মুখে আ করলেও হয়, অর্থাৎ মুখে সে না করছে, কিন্তু প্রকৃতপক্ষে সে মন থেকে চাইছিল যে লেখাটা তার মেশোর কাছে পৌঁছাক। কারণ কি? কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছেই। অর্থাৎ তপনের ধারণা যে তার মেশো যেহেতু একজন লেখক, তাই লেখার মূল্য বা গুরুত্ব একমাত্র তার ছোট মেশোই বুঝতে পারবেন। দেখো পরে একটা লাইন বলেছে, রত্নের মূল্য জহুরির কাছেই। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাইন। এই লাইন তুলে প্রশ্ন হয়, বিগত বছরগুলোতে কিন্তু প্রশ্ন এসেছে অনেক। রত্নের মূল্য জহুরির কাছেই, অর্থাৎ রত্ন হচ্ছে মূল্যবান পাথর, আর জহুরি শব্দের অর্থ হচ্ছে যিনি জহরত, অর্থাৎ এই মূল্যবান রত্ন বা পাথরের কারবার বা ব্যবসা করেন। এক কথায় আমরা বলতে পারি এই লাইনটার মানে হচ্ছে যিনি প্রকৃত জিনিসের মূল্য বা কদর দিতে পারেন। অর্থাৎ এখানে মূল্যবান জিনিস বলতে তপনের লেখাটাকে বোঝাচ্ছে, আর জহুরি বলতে তপনের মেসোমশাইকে বোঝাচ্ছে। অর্থাৎ তার লেখার প্রকৃত মূল্য কিন্তু একমাত্র তার এই ছোট মেশোই দিতে পারবেন বা বুঝতে পারবেন। একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে। অর্থাৎ গল্পটা, তপনের লেখা গল্পটা তার মাসি যখন তার হাতে দিয়েছে, সেটা দেখে তিনি তপনকে ডেকে পাঠিয়েছেন। বোধ করি নতুন বিয়ের শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে। দিব্যি মানে বেশ ভালো। তপনের এই লেখা দেখে, এবং তপন যেহেতু তার শ্বশুর বাড়ির দিকের একটা ছেলে, তাই তার মন রাখতেই হয়তো তিনি বলছেন যে হ্যাঁ তোমার লেখাটা খুব সুন্দর হয়েছে, একটু কারেকশান করে করে দিলে ছাপতে দেওয়া চলে। অর্থাৎ তোমার তো কাঁচা হাতে লেখা, তো সামান্য কিছু যদি আমি একটু সংশোধন করে দিই, কারেকশান শব্দের অর্থ হচ্ছে সংশোধন, একটু ঠিক করে দিই, তাহলে তোমার লেখাটা কিন্তু দিব্যি ছাপা হবে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা। ঠাট্টা শব্দের অর্থ হচ্ছে তামাশা। তখন ভেবেছিল তার মেশো তার সঙ্গে তামাশা করছে, কিন্তু যখন দেখে মেশোর মুখ করুণার মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। করুণা অর্থাৎ দয়া। কিন্তু তপন যখন দেখতে পারে তার মেশোর মুখে তার এই লেখার প্রতি একটা দয়া রয়েছে, সেটা সে বুঝতে পেরে তার কেমন একটা কাঁদো কাঁদো বোধ হতে থাকে। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। অর্থাৎ মাসি তারপরে বলছে কি, যে তুমি তাহলে এই গল্পটা ছাপানোর ব্যবস্থা করে দিও, তাহলে ওর মেশো হিসেবে তোমার সেই কাজটা হবে উপযুক্ত, মানে যথাযথ। মেশো তেমনই করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়। আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না। অর্থাৎ এই যে সন্ধ্যা তারা, একটু বিষয়টা বলি। সন্ধ্যা তারা হচ্ছে একটা পত্রিকা, এর মধ্যে বিভিন্ন বিষয়ের গল্প বা লেখালেখি থাকে। যেমন আমরা বলতে পারি সন্দেশ পত্রিকা, শুকতারা পত্রিকা, ঠিক এইরকমই পত্রিকার মতোই একটা হচ্ছে সন্ধ্যাতারা পত্রিকা।
তাতে যে সমস্ত গল্প লেখালেখি হয় বা ছাপানো হয়, তপনের মেসোর সঙ্গে এই সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক যিনি, অর্থাৎ যিনি ফাইনালি লেখাগুলোকে ছাপার জন্য পাঠান বা দেন, তিনি হচ্ছেন সম্পাদক। তো তিনি বললে তপনের মেসোর এই লেখাটা কিন্তু তপনের এই লেখাটা কিন্তু ছাপিয়ে দেওয়াই যায় সন্ধ্যাতারা পত্রিকায়, তার কথা মতো। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, এ আর একটা গুরুত্বপূর্ণ লাইন, এটা তুলেও প্রশ্ন আসতে পারে বা আসে, যে বিকেলে চায়ের টেবিলে কি কথা উঠেছিল। তো উত্তরটা আমরা এখন বলবো। আজ সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে, অর্থাৎ তপনের লেখার পারদর্শিতা আছে, চোখও আছে। নচেত, নচেত শব্দের অর্থ হচ্ছে নতুবা বা এছাড়াও। এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে, নয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এই সব মাল মশলা নিয়ে বসে। মাল মশলা মানে বিষয়বস্তু। তপনের মেসো কেন বলছে যে তপনের হবে? কারণ তপন আর 5টা সাধারণ ছেলের থেকে আলাদা। সবাই যে বিষয়গুলো অতি সামান্য বা নগণ্য বিষয়গুলো নিয়ে গল্প লেখে, তপন কিন্তু তাদের মতো ওই বিষয় নিয়ে লেখেনি, তার লেখাটা কিন্তু আলাদা। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো ওর হবে। অর্থাৎ তপন কিন্তু আর 5টা সাধারণ ছেলে মেয়ের মতো কমন জিনিস নিয়ে লেখেনি, অর্থাৎ সবাই যা নিয়ে লেখে সেটা নিয়ে কিন্তু সে লেখেনি, সে তাদের থেকে একটু আলাদা। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। বিহ্বল শব্দের অর্থ হচ্ছে উদাসভাবে দৃষ্টিতে তাকায়। তারপর ছুটি ফুরোলে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গণে। এরপরে স্বাভাবিক কারণেই গরমের যা ছুটি ছিল সেই দিনগুলো ফুরিয়ে যায় এবং তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গণে। কৃতার্থ হয়ে শব্দের অর্থটা হচ্ছে চরিতার্থ বা ধন্য, অর্থাৎ সে বসে বসে দিন গুনতে থাকে একের পর এক। এই কথাটাই ভাবছে তপন দিন রাত। এটাও একটা গুরুত্বপূর্ণ যে তপন দিন রাত কি ভাবছে। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে, কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। অর্থাৎ তপন দিন রাত এই গল্প সম্পর্কেই ভাবছে, যে সে বহু পড়েছে, এখন গল্প সম্পর্কে তার ধারণাটা স্পষ্ট হয়ে গেছে। শুধু একটাই জানা ছিল না, সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে। অর্থাৎ গল্প যে সাধারণ মানুষ, সহজ মানুষই লেখে, এটা তার জানা ছিল না। নতুন মেসোকে দেখে জানলো সেটা, অর্থাৎ এই লেখকের ধারণাটা নতুন মেসোকে দেখেই তার স্পষ্ট হয়ে গেল। তবে আর পায় কে তপনকে, অর্থাৎ এখন তপন ধরা ছোঁয়ার বাইরে যেন। দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন তপন আস্তে একটি খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েনি। হোম টাস্ক মানে তো তোমরা জানো যে বাড়ির কাজ দেওয়া হয় যে খাতায়, সেই খাতা। অর্থাৎ বিয়ে বাড়িতেও তপনের মা কিন্তু তার সেই বাড়ির কাজ দেওয়ার খাতাটা নিয়ে গেছিল। আর কলমটি নিয়ে 3তলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এক আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। অর্থাৎ দেখো কি একটা অবাক কাণ্ড সে ঘটিয়েছে, যে বলছে যে তোমরা বিশ্বাস করতেও পারো নাও পারো, যে তপন একবার বসে, এক আসনে মানে একবার বসে, মাঝে কখনো ওঠেনি, না উঠেই সে একটা পুরো আস্ত একটা গল্প লিখে ফেলেছে। লেখার পর যখন পড়লো, গায়ে কাটা দিয়ে উঠলো তপনের।
এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে লেখার পর যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের এরকম অনুভূতি হয়েছিল। মাথার চুল খাড়া হয়ে উঠল। এ কি ব্যাপার? অর্থাৎ সে অবাক। এ যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে। অর্থাৎ তার লেখাটা তপন যখন দেখছে তখন কিন্তু তাকে একদম পুরোপুরি একটা গল্পের মতোই মনে হচ্ছে, হুবহু মানে একই রকম। তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। অর্থাৎ তার লেখাটা দেখে সে নিজে নিজে অবাক হয়ে যাচ্ছে এবং পড়ে তার মনে হয়েছে হ্যাঁ, তপন এখন একজন লেখকের সমকক্ষ। আজ এই পর্যন্তই। পরের ক্লাসে বাকিটা আলোচনা করব।